হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা পড়ব বৃত্তীয় গতি বা ইংরেজিতে যাকে বলে সার্কুলার মোশন। আমরা ইতিমধ্যে একমাত্রিক গতিতে আমরা চলন সম্পর্কে পড়েছি, যেটা হচ্ছে তোমার হচ্ছে একটা রেখা বরাবর যখন চলে তখন হচ্ছে চলন। তো আমরা সোজাসুজি যেতে পারি, যেটা আমরা একমাত্রিক গতিতে পড়েছি। একমাত্রিক গতিতে আমরা পড়েছি যে বস্তুর চলন হতে পারে, মানে হচ্ছে বস্তু একটা সরলরেখা বরাবর যেতে পারে। আরেক ধরনের গতি হচ্ছে, সেটা হচ্ছে বৃত্তীয় গতি, যখন একটা বস্তু এইভাবে ঘুরতে থাকে সেটাকে বলা হয় আবর্ত গতি বা বৃত্তীয় গতি। আবর্ত বা বৃত্তীয় বা হচ্ছে ঘূর্ণন গতিও বলে থাকি, ঘূর্ণন গতিও বলে থাকি। আবার অনেক সময় আমরা দেখেছি যে বস্তুর চলন গতিও থাকে, আবার আবর্ত গতিও থাকে। যেমন ধরো একটা গাড়ি যদি যায়, তাহলে গাড়ির চাকা যদি তুমি দেখো যে গাড়ির চাকা কিন্তু সামনের দিকেও এগিয়ে যায়, আবার গাড়ির চাকা নিজের অক্ষের চারিদিকেও ঘুরতে থাকে। তাহলে নিজের অক্ষের চারিদিকে যখন ঘুরছে তখন সেটা কি আবর্ত গতি, আর যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কি চলন গতি। তার মানে কি এক্ষেত্রে দুই ধরনের গতি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আবর্ত গতি আর একটা চলন গতি। তো সেই জন্য এইটা হচ্ছে মিশ্র গতি বলা হয়, মিশ্র গতি। আজকে আমরা কি পড়ব, আবর্ত গতি সম্পর্কে খুব ভালোভাবে জানবো যে আবর্ত গতির ক্ষেত্রে কি কি, মানে আমরা কিভাবে সেটাকে পড়ব, কোন কোন রাশি আমাদেরকে আবর্ত গতি সম্পর্কে জানতে হবে, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে কণার বৃত্তীয় গতি বলতে আমরা কি বুঝি। যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন নাগরদোলা ঘুরছে, বা তুমি যদি বাড়িতে দেখো একটা ফ্যান ঘুরছে, তুমি সুইচ দিলে কি হচ্ছে, ফ্যানটা ঘুরছে তখন দেখবে যে পাখাগুলো না এইভাবে একটা অক্ষের চারিদিকে এইভাবে একটা বৃত্তাকার পথে ঘুরছে। মানে তুমি যদি এটাকে সেন্টার ধরো, এবার যদি তুমি দেখো যে পাখাটা কী হচ্ছে, এইভাবে পাখাগুলো কী হচ্ছে, একটা একটা এইভাবে রেখা বরাবর ঘুরছে, তোমার হচ্ছে এইভাবে, মানে একটা বৃত্তাকার পথে ঘুরছে। তো বৃত্তাকার পথে এই যে ঘুরছে একটা, এটা ধরো একটা বিন্দু বললাম, একটা মূল বিন্দু বা বিন্দু, তো একটা বিন্দুর সাপেক্ষে ঘুরছে একটা বৃত্তাকার পথে, মানে সমান সময়ের ব্যবধানে, মানে একটা দূরত্ব ও অতিক্রম করছে এবং আবার একই জায়গায় ফিরে আসছে। তার মানে কি এটা একটা বৃত্তাকার পথেও ঘুরছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে আবর্ত গতি বা বৃত্তীয় গতি, বা যেহেতু এটা ঘুরছে তো সেটা হচ্ছে, সেই জন্য হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে আবর্ত গতি, বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি বলতে আমরা কি বুঝি, যদি কোনো কণা, ধরো একটা কণা যদি একটা বিন্দুকে, কোনো একটা কণা, একটা ধরো বিন্দু নিলাম, এই বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, এইভাবে তোমার হচ্ছে যদি একটা কণা, এটা ধরো একটা কণা লিখলাম, এই কণা একটা বিন্দুকে কেন্দ্র করে যখন একটা এইভাবে একটা বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তাকে বলা হয়, ওই কণার গতিকে আমরা কি বলবো, বৃত্তীয় গতি বা আবর্ত গতি বলবো। এবার দেখো তুমি এক্ষেত্রে যখন ফ্যান ঘুরছে তখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা, মানে তুমি মূলবিন্দু এখানে ধরে নিতে পারো, এখানে মূলবিন্দু আছে, কিন্তু দেখো একটা এইভাবে একটা অক্ষ তুমি পাবে। মানে ধরো যে এই যে একটা তোমার যে একটা বৃত্তাকার পথ, এটা তোমার মূলবিন্দু, এই মূলবিন্দু দিয়ে একটা কী হচ্ছে, অক্ষ যাচ্ছে, এই তুমি অক্ষর চারিদিকে কিন্তু এ ঘুরছে, তুমি শুধু মূলবিন্দু নয়, তোমার হচ্ছে এই অক্ষের চারিদিকেও ঘুরছে, তাই না? তুমি যদি ফ্যানটা দেখো, ফ্যানে যে সিলিং থেকে ঝোলানো থাকে, যে দণ্ড দিয়ে, যে রড দিয়ে ঝোলানো থাকে, তার সাপেক্ষে কিন্তু এই পাখাগুলো কিন্তু ঘুরছে। এই যে রড যার সাপেক্ষে ঘুরছে তাকে কি বলা হয়, ঘূর্ণাক্ষ বলা হয়। তাকে বলা হয় ঘূর্ণাক্ষ বা ঘূর্ণনক্ষ, বা ইংরেজিতে বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন। মানে হচ্ছে, মানে যে অ্যাক্সিস বা অক্ষকে কেন্দ্র করে, এটা যদি অক্ষ হয়, এটা চারিদিকে যদি ঘোরে, মানে এটা ধরো মূলবিন্দু হচ্ছে অক্ষের উপরে আছে এবং এর চারিদিকে, মানে এরকে কেন্দ্র করে ঘুরছে, তখন এই অক্ষটাকে বলা হয় কি, ঘূর্ণনক্ষ। এবং এটা সর্বদা কী হবে, এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ একটা সমতল তল, এটা হচ্ছে সমতল, তো তার সাপেক্ষে কী হয়, এটা অভিলম্বভাবে থাকে, তার সাথে অভিলম্ব মানে 90 ডিগ্রি করে থাকে। তার মানে হচ্ছে এরা পারপেন্ডিকুলার, এই ঘূর্ণন অক্ষ
আর যে সমতল বা ঘূর্ণনতল সেটা হচ্ছে পরস্পরের পরস্পরের লম্ব মানে 90 ডিগ্রি কোণ করে থাকে। তো এটাকে বলা হয় ঘূর্ণন অক্ষ। তাহলে যে অক্ষের চারিদিকে একটি বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরছে সেই অক্ষকে বলা হয় ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণাক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন। আর যদি ধরো তো এইভাবে ধরো ঘুরছে, এইভাবে ধরো এটা হচ্ছে বৃত্তাকার পথ, এটা ধরো মূল বিন্দু, আর এটা হচ্ছে তোমার অক্ষ যেটা হচ্ছে তোমার এই মূল বিন্দু দিয়ে গেছে। আর এইটা তুমি যে এই যে বৃত্তাকার পথে একটা কি করবে, তুমি একটা ব্যাসার্ধ পেয়ে যাবে, ব্যাসার্ধ ভেক্টর, বা তোমাকে সেটাকে বলা হয় দূরকও বলা হয়, বাংলাতে বলা হয় দূরক বা ব্যাসার্ধ ভেক্টর। যেহেতু একটা বৃত্তাকার পথে ঘুরছে, আর তোমরা জানো যে বৃত্তাকার পথে একটা ব্যাসার্ধ থাকে, তো সেহেতু এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ ভেক্টর সেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, বা বলা হয় দূরক, বা ইংরেজিতে বলা হয় রেডিয়াস ভেক্টর। কি বলা হয়? রেডিয়াস ভেক্টর। তাহলে এই যে আর এটা তুমি যদি দেখো যে এর দিক দেখো, তাহলে দেখবে এর দিকটা হচ্ছে এই মূল বিন্দু থেকে ওই কণার দিকে। তাহলে এই কণাটা আছে এখানে এই বৃত্তাকার পথে, তাহলে এই ব্যাসার্ধ ভেক্টরের দিক কোনটা? দিক হচ্ছে যে ওই মূল বিন্দু থেকে ওই কণার দিকে। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের দিক কোন দিকটা? মূল বিন্দু থেকে কণার দিকে, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আর তুমি যদি বস্তুটা যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে কি হবে? ওই ব্যাসার্ধ ভেক্টরটাও কি হবে? এখানে এটা ছিল, পরে এরকম হবে, পরে এরকম হবে, পরে এরকম, মানে কি ওই ব্যাসার্ধ ভেক্টরও কিন্তু ঘুরতে থাকবে। বোঝা গেল? তাহলে এবার আসছি কৌণিক স্থানাঙ্ক, বা ইংরেজিতে যাকে বলে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট। মানে ধরো তোমার একটা বস্তুকণা এইভাবে আছে, এবং এইভাবে একটা মূলবিন্দু আছে, মূলবিন্দুর সাপেক্ষে এইভাবে ঘুরছে ধরো। তাহলে বলো যে এর কৌণিক স্থানাঙ্ক কত? কৌণিক স্থানাঙ্ক মানে হচ্ছে যে আমাকে কি করব, আমি একটা জিনিস ধরে নেবো, সেটা হচ্ছে যে এইটা ধরো ব্যাসার্ধ, এটা হচ্ছে ওর ব্যাসার্ধ, সেটা আমি ধরো এটাকে দিলাম ও মূলবিন্দু ও, এটাকে দিলাম ধরো পি। তাহলে এটা হচ্ছে ধরো ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে আর। এবার দেখো বললো যে ধরো কোনো একটা মুহূর্তে এইখানে হচ্ছে তোমার হচ্ছে একটা বস্তুকণা আছে, তাহলে এই বস্তুকণার স্থানাঙ্ক কত? যেটাকে আমরা নর্মালি যদি আমরা কি করতাম, এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতাম, এক্স ওয়াই দিয়ে এক্স কত, ওয়াই কত, এইভাবে আমরা স্থানাঙ্ক দেখি, রাইট? কিন্তু যখন এটা বৃত্তাকার পথ নেব না, তখন আমরা তার কি দেখব? কৌণিক স্থানাঙ্ক দেখব। কৌণিক স্থানাঙ্ক মানে হচ্ছে যে এই যে আমি একটা ব্যাসার্ধ ভেক্টর ওপি ধরে নিলাম, এর সাপেক্ষে কত কোণ করে এই বস্তুকণাটি আছে, এই ব্যাসার্ধের সাপেক্ষে, এই ওপি ব্যাসার্ধের সাপেক্ষে এই বস্তুকণা ধরো এই বস্তুকণা কত কোণ করে আছে, কি করে জানবো? না, এই বস্তুকণা থেকে মূল বিন্দু বরাবর একটা দাগ টেনে নেবো, রেখা টেনে নেবো, এই হচ্ছে রেখা। তাহলে এই বস্তুকণা এ থেকে আমি মূল বিন্দু বরাবর একটা রেখা টেনে নিলাম। এবার এই যে রেখাটা, এটাও তো একটা ব্যাসার্ধ ভেক্টর, কারণ এই আর এই আর সমান। তাহলে এই যে ব্যাসার্ধ ভেক্টরটা আবার নতুন হলো, এবং একই ব্যাসার্ধ ভেক্টর, এই যে ব্যাসার্ধ ভেক্টর যেটা আগে ব্যাসার্ধ ভেক্টর ছিল, তার সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা করবে, যে কোণ করবে থিটা, এইটাই হচ্ছে ওর কৌণিক স্থানাঙ্ক। তাহলে কৌণিক স্থানাঙ্ক বলতে কি বোঝাচ্ছে? কৌণিক স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে যে একটা যদি আমি স্থির ব্যাসার্ধ এরকম নিয়ে নিই, যেটা স্থির ব্যাসার্ধের সাপেক্ষে একটা বস্তুকণার যে কোণ উৎপন্ন করছে এই মূলবিন্দুর সাথে, মানে এই মূলবিন্দু যদি ও হয় এবং একটা স্থির ব্যাসার্ধ যদি ওপি হয়, তাহলে ওপির সাথে এই যে বস্তুকণা ও এ এই দূরত্ব যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা, এটাই হচ্ছে এই এর কৌণিক স্থানাঙ্ক। এবং শুধুমাত্র একটা নির্দিষ্ট বৃত্তপথ, মানে যার ব্যাসার্ধ যখন সমান হবে আর, তখনই তুমি কৌণিক স্থানাঙ্ক শুধুমাত্র থিটা দিয়ে প্রকাশ করতে পারবে। মানে হচ্ছে ধরো তোমার হচ্ছে এই বরাবর যদি তোমার কি হচ্ছে যে এটা তোমার যদি আর হয়, এখানেও আর কিন্তু সমান, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে থিটাতে। তোমার যদি এইখানে পয়েন্ট থাকে এর থিটা হবে এটা, এইখানে যদি পয়েন্ট থাকে বি, এর থিটা হবে কিন্তু পুরোটা এইটা, আবার যদি এখানে যদি সি হয়, এটা হবে এই, ঠিক আছে? তার মানে কি প্রত্যেকটা এ বি সি পয়েন্ট, তাহলে কি, তাহলে এর ক্ষেত্রে যদি থিটা 1 ধরি, বি এর ক্ষেত্রে থিটা 2 ধরি, সি এর ক্ষেত্রে থিটা 3 ধরতে পারি,
তাহলে এর কৌণিক স্থানাঙ্ক কত হবে θ1, বি এর ক্ষেত্রে θ2, সি এর ক্ষেত্রে θ3। এইগুলো হচ্ছে কৌণিক স্থানাঙ্ক, এইগুলো হচ্ছে কৌণিক স্থানাঙ্ক। এবার অনেক সময় কি হয় যে আমাদের বুঝবার সুবিধার জন্য যদি ধরো কোনো একটা মানে বিন্দু ধরো এইখানে আছে, এইটা হচ্ছে তোমার একটা পয়েন্ট, সেটা হচ্ছে ধরো ডি বিন্দু, বলা হলো ডি বিন্দু স্থানাঙ্ক কত। এবার তুমি যদি দেখো এই ওপির সাপেক্ষে, এটা তোমার ওপি ছিল, তাহলে ওপির সাপেক্ষে ডি বিন্দু স্থানাঙ্ক মানে ডি বিন্দু থেকে ও ডি কানেক্ট করো, এই হচ্ছে তোমার ওডি। এবার এই ওডি হচ্ছে তোমার ওপির সাথে কত কোণ করবে, দেখো একটা কোণ হচ্ছে এই কোণটা তোমার করছে, তাই তো। এইভাবে যদি কোণটা নাও তাহলে তোমার হচ্ছে, তুমি সবসময় যদি একটা মাথায় রাখবে এই ক্ষেত্রে, যে যদি তোমার এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, তাহলে কোণ হবে সবসময় ধনাত্মক, কোণ সবসময় ধনাত্মক। এগুলো একটা মানে আমাদের কনভেনশন যেগুলো আমরা ইউজ করি, যেগুলো প্রথাগতভাবে আমরা ব্যবহার করি। যদি এটা হচ্ছে এইভাবে মানে যেটাকে বলা হয় ব্রাহ্মাবর্তী হয় বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে, তখন যে কোণ উৎপন্ন করবে, ধরো এইখান থেকে এই কোণটা হচ্ছে কী হবে, এই কোণটা হবে ধনাত্মক। কিন্তু যদি এইভাবে যদি ধরি যে এইভাবে যে ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণাবর্তী যদি বলি, তাহলে পরে কোণটা হবে আমরা কি বলবো, ঋণাত্মক। তখন হবে কোণটা হবে ঋণাত্মক। মানে ধরো যে এইখানে একটা বস্তু, এইখান থেকে ধরো এইভাবে একটা বস্তু এইখানে আছে, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এইভাবে যদি ধরি, তাহলে এখানে ছিল ওপি, ও আর পি, এখান থেকে আমি দিলাম এইখানে বস্তুটা আছে, তাহলে ওসি, এই ওসি ওপির সাথে কত কোণ করলো, এইটা যদি নিই তাহলে হচ্ছে থিটা, কারণ হচ্ছে আমরা এইভাবে উল্টো দিকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যাচ্ছি। কিন্তু আমি এইভাবে তো লিখতে পারতাম, এইখানেও তো একটা কোণ আছে, এই কোণটা যদি দেখো যেটা হবে 360 ডিগ্রি মাইনাস থিটা হবে, 360 ডিগ্রি মাইনাস থিটা। তো এই যে কোণটা, এটা তুমি যদি করো তাহলে ওপি থেকে কোন দিকে যেতে হবে, তোমাকে ঘড়ির কাঁটার দিকে যেতে হবে, ঘড়ির কাঁটার দিকে, মানে এইভাবে যেতে হচ্ছে। তাহলে এই কোণটা হচ্ছে তোমার কী হবে, এটা তোমার হবে মাইনাস থিটা হয়ে যাবে, মাইনাস থিটা মানে ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস থিটা মানে ঋণাত্মক। তো যখনই তাহলে মানে ধরো একটা পয়েন্ট, তো আমি বলছি যে ধরো এইটা তোমার হচ্ছে একটা বৃত্ত, এক্ষেত্রে তোমার যদি এইখানে তুমি যদি পয়েন্ট নাও, এটা ও এটা পি, এটা তোমার স্থির ব্যাসার্ধ ওপি, এই এ বিন্দুর ব্যাসার্ধ কত, তুমি কি করবে যে ও এ টানলে ওপি থেকে এইভাবে কি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে মানে বামাবর্তী গেলে, তাহলে থিটা হলো θ1, তাহলে এর কৌণিক স্থানাঙ্ক কত হবে θ1, তাহলে এর কৌণিক স্থানাঙ্ক হচ্ছে θ1। এবার ধরো একটা বিন্দু যদি এইখানে থেকে সি, তাহলে এটা যদি কানেক্ট করো, তুমি দেখো যদি পি থেকে ওপি থেকে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তাহলে এইভাবে তোমাকে যেতে হবে, তার বদলে তুমি যদি ওপি থেকে এইভাবে ক্লকওয়াইজ যাও, তাহলে তোমার খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ। এটা ধরো তোমার θ2, তাহলে তুমি কি লিখবে, তাহলে সি এর স্থানাঙ্ক কিন্তু θ2, কিন্তু যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি সেহেতু হবে মাইনাস, তো মাইনাস θ2। তো দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে প্লাস হয় আর মাইনাস হয়, এবং কখন হয়, যখন তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে তখন প্লাস বা ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে গেলে সেটা হবে ঋণাত্মক। বোঝা গেল? এবার আসছি কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। যে যে ধরো একটা বস্তু, এখানে একটা মানে মূলবিন্দু ছিল এবং সেটাকে কেন্দ্র করে একটা বস্তুকণা এইভাবে, ওকে, এইভাবে একটা বস্তুকণা তোমার হচ্ছে ঘুরছে, ঠিক আছে। তাহলে বলো যে এই বস্তুর, তাহলে এখান থেকে ধরো ও আর এটা পি নিলাম, তাহলে এটা হচ্ছে তোমার ওপি হচ্ছে কি স্থির ব্যাসার্ধ, ওপি হচ্ছে স্থির ব্যাসার্ধ, তাহলে ওপি হচ্ছে স্থির ব্যাসার্ধ। এবার বলা হলো যে ওপি স্থির ব্যাসার্ধের সাপেক্ষে এই এ বিন্দুর কৌণিক স্থানাঙ্ক কত, তাহলে আমি কি জানি ওপি, এই যে এইটা হচ্ছে তোমার থিটা, তাহলে কৌণিক স্থানাঙ্ক এর কৌণিক স্থানাঙ্ক কত হচ্ছে থিটা। এবার বললো যে প্রথমে একটা বস্তুর ছিল এ বিন্দুতে, পরবর্তীকালে বস্তুটি ঘুরে মানে এইভাবে ঘুরে এইখানে বি বিন্দুতে এলো, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে আমি ধরে নিই এর স্থানাঙ্ক হচ্ছে θ1, ঠিক আছে, সুবিধার্থে। এবার বলা হলো বি এর স্থানাঙ্ক হচ্ছে θ2, মানে হচ্ছে এইটা এই ওপির সাথে কত কোণ করে θ2। তাহলে তোমাকে বলতে হবে যে কৌণিক সরণ কতটা হলো, মানে হচ্ছে এই বস্তুটা এ থেকে বিতে গেল, এই বরাবর এ থেকে বিতে গেল, এইটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে এ বিন্দু ছিল বি বিন্দু গেল, কীভাবে গেল, এইভাবে একটু বেঁকে গেল, কারণ হচ্ছে বৃত্তীয় গতি। তো এই যে কতটা দূরত্ব অতিক্রম করলো, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু তোমাকে দেখতে হবে কি কৌণিক সরণ, মানে তুই
তোমার একটা মূলবিন্দু থেকে কতটা, মানে মূলবিন্দু থেকে এটা ছিল এইখানে, পরবর্তীকালে এটা হয়েছে এইখানে, তাহলে এটা ছিল এ, এটা বি, এটা ছিল ও। তাহলে মূলবিন্দু থেকে এই বরাবর কোনাকুনিভাবে, মানে কতটা তুমি মূলবিন্দু থেকে তুমি যদি দাঁড়িয়ে দেখো যে এ থেকে বিতে গেল, তোমাকে কতটা ঘুরে যেতে হবে ওটা তাহলে বি বিন্দুকে দেখার জন্য, বা এ বিন্দু থেকে বি বিন্দু যেতে গেলে এই ও বিন্দুতে তোমার মূল বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তোমার কৌণিক সরণ। মানে কোনাকুনিভাবে কতটা সরলো, সরণ মানে সরা, কতটা সরলো। যদি সোজা যেত আমরা কি জানি, ওটা হচ্ছে রৈখিক সরণ। যদি সোজা যেত সেটা হচ্ছে রৈখিক সরণ। এবারে যেহেতু এখানে বৃত্তাকার পথে যাচ্ছে এইভাবে, তাহলে আমি কৌণিক সরণ বলতে বোঝাবো যে যদি আমি মূলবিন্দু নিই, এই মূলবিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা থেকে মূলবিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা কোনাকুনি কতটা সরলো, এটা হচ্ছে কোনাকুনি মানে কতটা অ্যাঙ্গেল করে সেটা সরলো, সেটা হচ্ছে তোমার হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এ বিন্দু ছিল θ1-এ, বি বিন্দু ছিল θ2-তে, তাহলে কৌণিক সরণ আমি কি বলবো, বি মাইনাস এ। তাহলে কোণ, এটা হচ্ছে কোণ হবে বিওএ, এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে। এই কোণ বিওএ মানে হচ্ছে কোণ বিওপি মাইনাস কোণ এওপি। তার মানে হচ্ছে বিওপি মানে হচ্ছে θ2 আর এওপি মানে হচ্ছে θ1। তাহলে কৌণিক সরণ কত হবে, θ2 মাইনাস θ1, মানে কতটা সরলো, কারণ হচ্ছে এ ছিল অলরেডি ছিল θ1-এ আর বি হচ্ছে টোটাল হচ্ছে θ2, তাহলে কতটা সরলো, θ2 মাইনাস θ1, সেইটাই হচ্ছে তোমার কৌণিক সরণ। এবার আসছে কোণের পরিমাপ কিভাবে আমরা করি। কোণের পরিমাপ করি, এবার আমরা জানি কোণ সবসময় কি আমরা অনেক সময় ডিগ্রিতে ব্যবহার করি, কত ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, এবার কী করে ডিগ্রিতে আমরা প্রকাশ করি। আবার কোণকে আমরা রেডিয়ান দিয়েও প্রকাশ করি। তো কোণকে যখন আমরা রেডিয়ান দিয়ে প্রকাশ করি তখন কী হয়, যে ধরো একটা মূলবিন্দু এটা এবং একটা বস্তুকণা এখান থেকে এতটা গেল, তো এই যে থিটা একটা উৎপন্ন করলো থিটা, তাহলে এই যে একটা, এটাকে বলা হয় কি বৃত্তচাপ, বৃত্তচাপ। আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কোণের মাপ হবে সবসময় আমরা কী হয়, যে কোণের মাপ হচ্ছে কোণ সমান হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এইভাবে আমরা কি করি, কোণের পরিমাপ করি। এবং এইভাবে যে কোণের মাপ পাওয়া যায় সেটা হচ্ছে রেডিয়ান দিয়ে প্রকাশ করা হয়। কী দিয়ে প্রকাশ করা হয়, রেডিয়ান দিয়ে প্রকাশ করা হয়। এবং আমি যদি দেখি যে তাহলে 1 রেডিয়ান বলতে কি বুঝি, 1 রেডিয়ান বলতে বোঝায় যদি আমার 1 বৃত্তচাপ হয় বাই 1 ব্যাসার্ধ, বা যদি ধরো এরকম হয় যে বৃত্তচাপও ধরো, বৃত্তচাপের মান হচ্ছে ধরো 5, ব্যাসার্ধের মানও 5, তাহলে কী হবে 1 হয়ে যাবে, 5 5 কেটে যাবে। তার মানে যদি সমান ব্যাসার্ধ এবং মানে বৃত্তচাপ আর ব্যাসার্ধ যদি সমান হয়ে যায় তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে রেডিয়ান, তাহলে আমি সেটাকে 1 রেডিয়ান বলবো। এবং সম্পর্ক হচ্ছে 1 রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক হচ্ছে, যদি আমি 1 ডিগ্রি বলি, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, বা তোমরা এটা মনে রাখবে যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। এটা হচ্ছে তোমাদের হচ্ছে সব থেকে সুবিধা মনে রাখার জন্য। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান। বা 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান হচ্ছে 180 বাই পাই ডিগ্রি, 180 বাই পাই ডিগ্রি। এই 180 বাই পাইকে যদি করো তাহলে তুমি পাবে 57.296 ডিগ্রি। এই দুটি হচ্ছে সম্পর্ক। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান আর 1 রেডিয়ান সমান হচ্ছে 57.296 ডিগ্রি। বা সব থেকে সুবিধা হচ্ছে মনে রাখার হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান করতে গেলে পাইটাকে এদিকে নিয়ে আসবে, আর 1 ডিগ্রি বার করতে গেলে 180টাকে পায়ের নিচে নিয়ে চলে আসবে, তাহলেই হয়ে যাবে। এবার আসছি মেরু ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। ওকে, আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে, যেহেতু এই ক্ষেত্রে মাত্রাটা হচ্ছে কোণের মাত্রা, কি কোণের মাত্রা, কোণের মাত্রা হচ্ছে যেহেতু এটা বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এর বৃত্তচাপ কিসে আঁকি, মানে বৃত্তচাপ হচ্ছে আমরা মিটার বা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, আর ব্যাসার্ধও একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যাবে, তার মানে যদি এল হয় এর ব্যাসার্ধ, এল হয় এর মাত্রা, দুটো যদি এল হয় তাহলে এল কেটে যাবে, মানে কি কোণের কোনো মাত্রা থাকে না। তাহলে হচ্ছে কোণ হচ্ছে মাত্রাহীন রাশি, কোণ হচ্ছে মাত্রাহীন রাশি। একক আছে কিন্তু মাত্রা নেই, কোণ হচ্ছে একক আছে কিন্তু মাত্রা নেই। এবার আসছি মেরু ভেক্টর ও অক্ষীয় ভেক্টর। যে তোমরা যদি দেখো
যে আমরা রৈখিক সরণ বা রৈখিক বেগ, রৈখিক ত্বরণ এগুলো পড়েছিলাম। তার ক্ষেত্রে কী ছিল যে একটা বিন্দু থেকে শুরু করে এবং একটা দিক বরাবর যাচ্ছিল, তার মানে কি তার মান ও দিক দুই ছিল, মান ও দিক দুই ছিল, এবং একটা মানে একটা বিন্দু থেকে শুরু হয়ে একটা দিক বরাবর যাচ্ছিল। এই যে বিন্দু থেকে শুরু হচ্ছিল এটাকে বলা হচ্ছিল মেরু, মেরু বলা হয়। যে বিন্দু থেকে শুরু হয় সেটা হচ্ছে মেরু, এবং একটা দিক বরাবর যাচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হয় মেরু ভেক্টর। মেরু ভেক্টর, মেরু ভেক্টর মানে এগুলোর একটা বাস্তব দিক আছে, একটা দিক বরাবর যাচ্ছে এবং একটা মেরু আছে, মানে যে বিন্দু থেকে এটা শুরু হচ্ছে। সেই জন্য রৈখিক সরণ, রৈখিক বেগ বা রৈখিক ত্বরণ এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে মেরু ভেক্টর। এগুলো হচ্ছে সব মেরু ভেক্টর, মানে যার একটা মূল বিন্দু থেকে শুরু আছে এবং একটা দিক বরাবর যায়, বাস্তব দিক আছে, সেই জন্য এটা হচ্ছে মেরু ভেক্টর। কিন্তু যখন তোমরা ঘূর্ণন পড়বে, ঘূর্ণনের ক্ষেত্রে যে কৌণিক সরণ, তুমি যখন একটা বস্তু এইভাবে ঘুরছে তখন দেখো প্রত্যেকটা মুহূর্তে, এই মুহূর্তে এখানে কী হচ্ছে, এর রৈখিক বেগ ছিল এই বরাবর, এই রৈখিক বেগ এখানে আছে, এই বিন্দুতে রৈখিক বেগ হচ্ছে এর স্পর্শক বরাবর। তার মানে কি দেখো যে রৈখিক বেগের মান সবসময়, রৈখিক বেগ, রৈখিক সরণ সবসময় কিন্তু দিক কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা ছিল প্রথমে এই বরাবর, পরে হচ্ছে এই বরাবর। যেহেতু রৈখিক বেগ, রৈখিক সরণ কি হয়, একটা সরলরেখা বরাবর হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্ষেত্রে দেখো এর দিক কিন্তু সবসময় পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, দিক পরিবর্তিত হচ্ছে। এবং তুমি যদি দেখো যে এবার এই ক্ষেত্রে যদি আমি কৌণিক সরণ নিয়ে নিই, যেটা এখানে ছিল, এখানে ছিল, এটা হচ্ছে তোমার কৌণিক সরণ হচ্ছে থিটা। কৌণিক সরণের ক্ষেত্রে তুমি কি হচ্ছে, তোমার যে রৈখিক দিক সবসময় পরিবর্তিত হচ্ছে। তো কৌণিক সরণের ক্ষেত্রে আমরা কি করব, যে কৌণিক সরণ কোন দিকে ঘুরছে, এটা কিন্তু এইভাবে তুমি যদি দেখো এইভাবে ঘুরছে একটা, মানে প্রত্যেকটা মুহূর্তে কৌণিক সরণ যদি দেখো একটা বৃত্তাকার পথ আছে, মানে কৌণিক সরণটা কিন্তু এইভাবে ঘুরছে। তো সেহেতু এক্ষেত্রে দিক আমি কিভাবে বোঝাবো, এক্ষেত্রে মান তো তুমি বোঝাতে পারবে, মান তুমি জানো থিটা, মান তুমি পেয়ে যাবে, দিক কোন দিকে বোঝাবে। এক্ষেত্রে একটা কনভেনশন বা প্রথা হচ্ছে, এটা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে যে যদি ধরো কোনো বস্তুকণা এইভাবে বাঁ দিক থেকে এইভাবে, মানে এইভাবে যদি মানে বামাবর্তী হয় বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে এই যে তার কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এই যে এইগুলো সমস্ত কিছুই, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ যে সমস্ত কৌণিক ব্যাপারগুলো আছে, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, পরে আমি বলবো যে কৌণিক বেগ কী, কৌণিক ত্বরণ কী, বাট জাস্ট এখনকার জন্য মনে রাখো যে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, যে কোনো জিনিস কৌণিক যখন আছে তখন তার দিক প্রকাশ করা হয় ঘূর্ণাক্ষ বরাবর, ঘূর্ণাক্ষ বরাবর। মানে হচ্ছে এইটা তোমার যদি তোমার মূলবিন্দু ধরে নাও, তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে ঘূর্ণাক্ষ, এটা হচ্ছে তোমার ঘূর্ণাক্ষ। তাহলে কৌণিক সরণ বা কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ কোন দিকে হবে, এই ঘূর্ণাক্ষ বরাবর হবে, ঘূর্ণাক্ষ বরাবর হবে। এবার কোন দিকে অ্যাকচুয়ালি হবে, দেখো ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে হতে পারে বা নিচের দিকেও হতে পারে। কখন উপরের দিকে হবে, কখন নিচের দিকে হবে, সেটা তোমাকে জানতে হবে। তো সেই জন্য আমি কি করব, যে না, যে যদি দুটো জিনিস মনে রাখবে, এক, যদি ঘূর্ণন বামাবর্তী হয়, বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘূর্ণন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ঘূর্ণন যদি বামাবর্তী হয়, মানে হচ্ছে ঘূর্ণন যদি এইভাবে ঘুরছে, ঠিক আছে, বামাবর্তী এইভাবে হয়, তাহলে অবশ্যই ঘূর্ণন অক্ষর এইভাবে উপর দিকে ওর হচ্ছে ওর কী হবে, দিক হবে, ঘূর্ণন অক্ষ বরাবর উপরের দিকে হবে। এবং এই কনভেনশনটা আসছে কোথা থেকে, যদি ধরো একটা তুমি বোতল নিয়ে নাও, ঠিক আছে, একটা বোতল নিলাম এইভাবে, এবার একটা বোতল নিয়ে নাও এবং একটা সিসি থাকে এরকমভাবে, এটা সিসির কী থাকে, একটা ঢাকনা থাকে। তুমি দেখো যে তুমি যদি ঢাকনাটাকে তুমি যদি এইভাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাও, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ বা বামাবর্তী ঘোরাও, দেখবে শিশির ঢাকনাটা খুলে গেল, তারপরে উপরের দিকে চলে যাবে। তার মানে হচ্ছে যে তুমি যখন বাম দিকে মানে বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, মানে হচ্ছে এইভাবে তুমি ঘোরাচ্ছ, তখন দেখবে শিশির ঢাকনাটা তুমি খুলে যাবে, মানে কি শিশির ঢাকনাটা উপরের দিকে উঠে আসবে, মানে এর দিক হচ্ছে উপরের দিকে।
তাই না? আবার যদি তুমি শিশির ঢাকনাটাকে তুমি এইভাবে ক্লকওয়াইজ ঘোরাও, ক্লকওয়াইজ, দেখবে শিশির ঢাকনাটা কী হবে, লেগে যাবে। তার মানে কি শিশির ঢাকনা আস্তে আস্তে কি নিচের দিকে সরে আসবে। এই যে তুমি ঘোরাচ্ছ, যদি তুমি ডান দিকে ঘোরাও নিচের দিকে যাবে, যদি বাম দিকে ঘোরাও তাহলে উপরের দিকে যাবে। এই কনভেনশনই তোমাকে ব্যবহার করতে হবে এখানে। তাহলে যখন ঘূর্ণন বামাবর্তী হচ্ছে তখন তোমার ঘূর্ণন অক্ষ কোন দিক বাড়াবে, যদি বামাবর্তী হয় তাহলে তুই কোন দিকে উপরে আসবে, উপরের দিকে উঠে আসবে, মানে কি উপরের দিকে হবে ওর ঘূর্ণন অক্ষ বরাবর উপরের দিকে হবে এর দিক। আর যদি হচ্ছে দুই হচ্ছে কি ঘূর্ণন যদি ডান মানে দক্ষিণাবর্তী হয়, যেটাকে বলা হয় দক্ষিণাবর্তী, ঘূর্ণন যদি হচ্ছে দক্ষিণাবর্তী যদি হয়, দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ হয়, মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে কি বললাম ঘড়ির কাঁটার দিকে হলে মানে হচ্ছে এইভাবে ঘুরছে এইভাবে, তাহলে কি ঘূর্ণন অক্ষ যদি এটা হয় তাহলে নিচের দিকে হবে ওর দিক। কার দিক? ওই কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলোর দিক হচ্ছে ওই বরাবর হবে। এই যে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর। কি বলা হয়? অক্ষীয় ভেক্টর। আমরা রৈখিক বেগ, রৈখিক সরণকে কি বলেছি? মেরু ভেক্টর। কারণ হচ্ছে একটা মেরু আছে এবং একটা বাস্তব দিক আছে। কিন্তু অক্ষীয় ভেক্টর মানে হচ্ছে কৌণিক সরণ, কৌণিক বেগ, এরা হচ্ছে অক্ষীয় ভেক্টর এবং এদের দিককে আমরা একটা ওই যে ঘূর্ণাক্ষ বরাবর প্রকাশ করব, তাই এগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর এর একটা বাস্তব অক্ষ হচ্ছে ঘূর্ণাক্ষ। তাই এদেরকে মানে দিক প্রকাশ করার জন্য আমি সবসময় ঘূর্ণাক্ষ বরাবর প্রকাশ করব। তাই কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। এবার আসছি রৈখিক ও কৌণিক সরণের মধ্যে সম্পর্ক কী। আমি যদি দেখো, যদি এইভাবে একটা বিন্দু নিয়েছিলাম যে এটা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে কৌণিক সরণ কত হলো? থিটা। তাহলে থিটা সমান আমরা কি বলেছি? চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে ধরো এটা ও, এটা ও, তাহলে এ, তাহলে হচ্ছে চাপ হচ্ছে এ বি, চাপ হচ্ছে কি এ বি, আর ব্যাসার্ধ হচ্ছে ও এ। তাহলে এই এ বি দূরত্ব যদি আমি এস দিয়ে লিখি, তাহলে এ বি হচ্ছে এস, আর ও এ দূরত্বে ব্যাসার্ধ, তার মানে এস বাই এ, মানে এটা ও এ সমান আর, তার মানে কি পেলাম? থিটা সমান হচ্ছে এস বাই আর, মানে এস সমান হচ্ছে আর গণিত থিটা। এস কি? এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই এ থেকে বি বিন্দুতে গেলে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আরটা কি? আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ গণিত হচ্ছে, আর থিটা হচ্ছে কি? কৌণিক সরণ। কৌণিক সরণ, কৌণিক সরণ। এই হচ্ছে তোমার একটা সম্পর্ক, তোমাকে মনে রাখতে হবে। এর সমান হচ্ছে আর গণিত থিটা বা আর থিটা, মানে অতিক্রান্ত দূরত্ব, মানে একটা বস্তু, একটা বিন্দু বা বস্তু যদি একটা পথে এই বৃত্তাকার পথে এইভাবে ঘোরে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো, এই অতিক্রান্ত দূরত্ব এর সমান কত হবে? আর গণিত থিটা, মানে ও মূলবিন্দুর সাপেক্ষে কতটা কোণ করলো থিটা, আর যে ব্যাসার্ধ তার গুণফল হচ্ছে এই অতিক্রান্ত দূরত্ব, মানে এর সমান হচ্ছে আর থিটা। এবার যখন আমরা আবর্ত গতি কি পড়বো, তাহলে এটাও তো করতে পারতাম যে এই অতিক্রান্ত দূরত্ব দিয়ে সব কিছু ব্যাখ্যা করে দিতে পারতাম। আমাদের এই থিটা করার দরকারই নেই, কৌণিক সরণে কোনো দরকারই নেই, কারণ আমি বলছি যে এখান থেকে এতটা গেল, তারপরে এখান থেকে এতটা গেল, তারপরে এখান থেকে এতটা গেল, এইটা পরিমাপ করলেই তো হয়ে যেত। কিন্তু না, অনেক সময় কি হয় যে আবর্ত গতির ক্ষেত্রে ধরো একটা বস্তু এরকম আছে, ঠিক আছে, এর একটা বস্তু ধরো গোটাটাই এরকম হচ্ছে একটা বস্তু, ঠিক আছে। এবার বস্তুরা ধরো নিজের অক্ষের সাপেক্ষে, এটা ধরো নিজের অক্ষ, নিজের অক্ষের সাপেক্ষেই ঘুরছে ধরো, ঠিক আছে। তাহলে তুমি দেখবে, তাহলে এটা হচ্ছে তোমার ঘূর্ণন অক্ষর, ঘূর্ণন অক্ষ। তাহলে দেখো যে একটা বিন্দু, এইখানে যে বিন্দুটা আছে যেটা পরিধি বরাবর ছিল, সে কতটা দূরত্ব গেল, ধরো থিটা কোণ করে এই এতটা দূরত্ব গেল, মানে পুরোটা হাফ গেল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? এটা যদি টোটাল ধরি ধরো আর, সেটা হবে টোটাল হবে পাই আর, এ গেল পাই আর অতিক্রান্ত দূরত্ব। কিন্তু দেখো অন্য একটা বিন্দু যদি এইখানে ছিল, ধরো আর মানে এই পরিধিতে ছিল না, একটু ভিতরের দিকে ছিল, সেই কতটা গেল? এইভাবে গেল। এক্ষেত্রে দেখো এই কতটা গেল, এই কিন্তু অনেকটা কম দূরত্ব গেল, অতিক্রান্ত দূরত্ব কম গেল। তাহলে সেক্ষেত্রে দুজনেই কিন্তু কৌণিক সরণ কত গেল, মানে পাই রেডিয়ান গেল, পাই রেডিয়ান দুজনেই 16, মানে 180 ডিগ্রি গেল দুজনেই। মানে এ আর বি যদি ধরি, দুজনেই কিন্তু এখানে বি এলো, এখানে এ এলো, এ গেল পুরো 180 ডিগ্রি কোণ করেই এলো, বিও এলো 180 ডিগ্রি, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কে বেশি গেল? এ গেল সব থেকে বেশি দূরত্ব অতিক্রান্ত, মানে হচ্ছে এর অতিক্রান্ত দূরত্ব বি এর থেকে অনেক বেশি। তার মানে কি একই অ্যাঙ্গেলে গেলেও, মানে দুজনে একই পরিমাণ অ্যাঙ্গেল গেল,
অথচ এ কিন্তু কম দূরত্ব অতিক্রম করলো, এ সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করলো। তার মানে হচ্ছে যে আমার ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখো যদি আমি কৌণিক সরণটা যদি নিয়ে নিই তাহলে আমার হিসাব করতে সুবিধা, যে এ কতটা মানে এই অ্যাঙ্গেলটা কতটা গেল সেটা আমার বেশি সুবিধাজনক। কারণ হচ্ছে এটা মানে দুজনের ক্ষেত্রে সমান, অথচ অতিক্রান্ত দূরত্ব আলাদা। তার মানে অতিক্রান্ত দূরত্ব আমাকে না দেখলেও হবে, শুধুমাত্র এই থিটাটা পেয়ে গেলেই যে এবার অতিক্রান্ত দূরত্ব আমি বার করতে পারবো এখান থেকে, যে কতটা দূরত্ব গেল জাস্ট ব্যাসার্ধ গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। ধরো এই ক্ষেত্রে থিটা ছিল এর ক্ষেত্রে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে প্রথমটার ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল ধরো মানে আর, আর হচ্ছে তোমার হচ্ছে থিটা, তার মানে আর থিটা। দ্বিতীয়র ক্ষেত্রে কত দূরত্ব যাবে S2, S2 মানে বি এর ক্ষেত্রে এটা আর, ধরো আর প্রাইম হলো থিটা। এবার আর প্রাইম হচ্ছে আর এর থেকে যেহেতু ছোটো, আমি বলেছি এই আর আর প্রাইমটা ছোটো, তাহলে আর থেকে তাহলে কী হবে S1 কী হবে, S1 হচ্ছে S2 থেকে বড় হবে। তার মানে কি আর প্রাইম থিটা আর থিটা থেকে ছোট, তার মানে হচ্ছে S2 কি S1 এর থেকে ছোট। তার মানে কি অতিক্রান্ত দূরত্ব ছোট হচ্ছে। এবার সেই জন্য কি হচ্ছে যে এবার হচ্ছে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে যে বিভিন্ন বিন্দুর ক্ষেত্রে কি হলো যে একই রেখায় থাকা বিন্দু যে বিভিন্ন জায়গা মানে একই পরিমাণ কোণ ঘুরলেও বিভিন্ন অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করছে। তো সেই ক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে যদি কৌণিক সরণ নিই, তাহলে কৌণিক সরণের ক্ষেত্রে কৌণিক সরণ কিন্তু একই হচ্ছে, মানে দুটো বিন্দুর জন্য কৌণিক সরণ একই হচ্ছে, তাই কৌণিক সরণ আমার ব্যবহার করা সুবিধাজনক। আবার দেখো যে যদি আমি অতিক্রান্ত দূরত্ব নিই, অতিক্রান্ত দূরত্ব এইখানে এর দিক ছিল এই বরাবর, আবার এইখানে এই বরাবর, এইখানে এই বরাবর, মানে কি রৈখিক সরণ, রৈখিক সরণ কী হয় ক্রমাগত দিক পরিবর্তন করে, ক্রমাগত দিক পরিবর্তন করে কে রৈখিক সরণ। তাহলে রৈখিক সরণের ক্ষেত্রে কী হয় দিক পরিবর্তন করছে। কিন্তু কৌণিক সরণের ক্ষেত্রে আমি কী বলেছিলাম যে কৌণিক সরণ কোন বরাবর হয়, কৌণিক সরণ সবসময় হচ্ছে তোমার হচ্ছে ওই ঘূর্ণাক্ষ বরাবর হয়, ঘূর্ণাক্ষ বরাবর হয়। যদি ধরো একটা বস্তু এইভাবে একটা মানে একটা বস্তু ধরো এ, এটা ঘুরছে, ঠিক আছে এইভাবে ঘুরছে, এবং এটা ধরো এইটা তোমার হচ্ছে ঘূর্ণাক্ষ, এবং এই মুহূর্তে এই ছিল এখানে ছিল, পর মুহূর্তে এখানে এলো এফ প্রাইম, তাহলে কতটা গেল থিটা। তাহলে থিটা ভেক্টরটা এবার ভেক্টর হিসেবে কীভাবে প্রকাশ করবে, সেটা হচ্ছে যে এই বরাবর এই ঘূর্ণাক্ষ, যেহেতু এটা বামাবর্তী সেহেতু উপরের দিকে যাবে, এইটা হচ্ছে তোমার এটা ধরো ডেল্টা থিটা, ঠিক আছে এটা ছিল থিটা 1 থিটা 2, তাহলে ডেল্টা থিটা হচ্ছে মানে মান, কতটা কৌণিক সরণ হচ্ছে ডেল্টা থিটা। এই কৌণিক সরণ ভেক্টরটা কোন দিকে, এই ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে, এটা হচ্ছে ডেল্টা থিটা ভেক্টর। এইভাবে আমরা প্রকাশ করব কোনো একটা কৌণিক সরণকে। তো কৌণিক সরণের কিন্তু দিক পরিবর্তন হয় না, কিন্তু রৈখিক সরণের দিক পরিবর্তন হয় একটা আবর্ত গতির ক্ষেত্রে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার হচ্ছে কৌণিক সরণ। তো এই ক্লাসে এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা পড়ব কৌণিক বেগ। ওকে, থ্যাংক ইউ।